হাই, আমি কি করতে চলেছি তোমরা এত করে গেস করতে পেরেছো? তো আর কথা না বাড়িয়ে আমি দু একটা কথা বলি। বর্তমান সময়ে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত দেশে আজ প্রাণঘাতী করোনার আবহে মানব সমাজ জর্জরিত ও মর্মাহত। সেই কারণে আমাদের ভারতবর্ষের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পঠন পাঠন স্তব্ধ। তাই আমি বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স নলেজ অ্যান্ড কারিকুলাম এর 1.2.8 এ এর 4 নম্বর ইউনিট এর একটি টপিক আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো তোমরা কিন্তু ধৈর্য হারাবে না, সম্পূর্ণ দেখবে ভিডিওটা, ঠিক আছে? টপিক হচ্ছে টাইপস অফ এডুকেশন, ফর্মাল, নন ফর্মাল, ইনফর্মাল অ্যান্ড রোল অফ দেয়ার এজেন্সিজ। তো এই তিনটি এজেন্সিজের তোমাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, কিন্তু তার আগে এই তিনটি এজেন্সিসের কোন কোন সংস্থাগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত এবং কোন কোন ক্যাটাগরিতে পড়ে সেইগুলি তোমাদের আগে জেনে নেওয়া উচিত। শিক্ষার আধুনিক সংজ্ঞা অনুযায়ী তোমরা জানো, ক্লাসে অনেকবার বলে দেওয়া হয়েছে, কয়টি উপাদান আছে? 4টি উপাদান আছে। কি কি? একটা হচ্ছে পিউপিল, টিচার, কারিকুলাম আর এনভায়রনমেন্ট তথা শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম আর শিক্ষা পরিবেশ বা শিক্ষালয়। এদের বা তাদের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে শিক্ষা প্রক্রিয়া সংঘটিত হয়ে থাকে। কিন্তু শিক্ষার প্রকৃতি ও দায়িত্বভেদে শিক্ষাকে 3 ভাগে ভাগ করা হয়, যেটা বলা হচ্ছে টাইপস অফ এডুকেশন, যেটা বলা হচ্ছে এজেন্সিস অফ এডুকেশন। টাইপস অফ এডুকেশন কি? ফর্মাল এজেন্সিস অফ এডুকেশন একটা, আরেকটা হচ্ছে নন ফর্মাল এজেন্সিস অফ এডুকেশন, আর 3 নম্বরটা হচ্ছে ইনফর্মাল এজেন্সিস অফ এডুকেশন। তো ফর্মাল এজেন্সিস অফ এডুকেশন সর্বাগ্রে তোমাদের আলোচনা করব এবং এর সংস্থাগুলি কী কী সেগুলো তোমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত, বা আমি বলবো তোমরা পেন, খাতা, বই এই 3টি উপকরণ সঙ্গে নিয়ে থাকবে, ঠিক আছে? তাকে সংজ্ঞাটা কী হতে পারে আমি বলি। প্রথাগত শিক্ষা হলো এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার সব উপাদান নিয়ন্ত্রিত থাকে, যেমন শিক্ষার লক্ষ্য,
শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম, শিক্ষালয় বা শিক্ষার পরিবেশ ইত্যাদি। কি হয়? সবই পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত হয়ে থাকে, তাকেই আমরা প্রথাগত শিক্ষা বলি। আর অপ্রথাগত শিক্ষার আগে প্রথা বহির্ভূত শিক্ষা কি সংজ্ঞাটা কি হতে পারে একটু জেনে নাও, তাহলে তোমাদের একটু সুবিধা হবে পরপর। কীরকম বলছে? প্রথাগত মানে নিয়ন্ত্রিত। বলছে নিয়ন্ত্রিত শিক্ষা আর প্রথাগত শিক্ষার বাইরে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সুপরিকল্পিতভাবে পরিচালিত হয় তাকে প্রথা বহির্ভূত, প্রথা বর্জিত, প্রথা মুক্ত শিক্ষা বলা হয়। এটাকে বলা হয় নন ফর্মাল এডুকেশন। তাহলে ইনফর্মালটা কি? ইনফর্মালটা হচ্ছে সাধারণত ধরে নাও স্কুল মানে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে যে সমস্ত অভিজ্ঞতা আমরা অর্জন করি তাকেই অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষা বলে। এবার আমি 1 নম্বরটাই আসব, যেটা বলা হচ্ছে ফর্মাল এজেন্সিস অফ এডুকেশন, যেটা প্রথাগত শিক্ষা। প্রথাগত শিক্ষা মানে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? একটা কথা মনে রাখো, প্রথাগত শিক্ষা যেহেতু মানবিক দুটি রূপ আছে, মানে দুটি উপাদান আছে। দুটি উপাদান কি কি? একটা হচ্ছে শিক্ষক আর একটা শিক্ষার্থী। তাদের পারস্পরিক ভাব বিনিময় হয় বা হয়ে থাকে। এর ভিত্তিতে বা এর প্রকৃতি অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয়, মনে রাখুন। তাহলে কি হচ্ছে? ফর্মাল এজেন্সিস অফ এডুকেশনকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি অ্যাক্টিভ এজেন্সিস অফ এডুকেশন, আর দ্বিতীয়টা হচ্ছে প্যাসিভ এজেন্সিস অফ এডুকেশন। তো অ্যাক্টিভ এজেন্সিস অফ এডুকেশনের মধ্যে কোন কোন সংস্থা পড়ে, আর প্যাসিভ এজেন্সিস মধ্যে কোন কোন সংস্থা পড়ে, এইগুলো আগে তোমরা মনে রাখো। তারপর কিন্তু এক একটা সংস্থার রোল অফ দেয়ার মানে ভূমিকাগুলো কী কী, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমি অ্যাক্টিভ এজেন্সিস অফ এডুকেশনের মধ্যে কোন কোন সংস্থা পড়ে আমি প্রথমেই বলবো কি শিক্ষালয়, যেটা বিদ্যালয়, স্কুল। তারপরে অ্যাক্টিভের মধ্যে পড়ে বা সক্রিয় সংস্থার মধ্যে পড়ে রিলিজিয়াস ইনস্টিটিউশন, ধর্মীয় সংস্থা। কিন্তু একটু লক্ষ্য রাখো যে শিক্ষালয় আর ধর্মীয় সংস্থা বা প্রতিষ্ঠান এরা কিন্তু দ্বিমুখী প্রক্রিয়া। কীরকম দ্বিমুখী প্রক্রিয়া? যেমন এখানে স্কুলে যেমন শিক্ষকও থাকে আর শিক্ষার্থী থাকে, আবার রিলিজিয়াস ইনস্টিটিউশনেও কী থাকে? ধর্মীয় পুরোহিত বা গুরু এর সঙ্গে ভক্তবৃন্দ থাকে। আর এর সঙ্গে আর কি কি পড়ে অ্যাক্টিভের মধ্যে? এক কথায় যদি আমি বলি কি সোশিও কালচারাল অর্গানাইজেশন, এর মধ্যে সবগুলো অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন কি অ্যাসোসিয়েশন এর মধ্যে পড়ছে, যেটা সমিতি, সংঘ, ক্লাব, এগুলো কিন্তু অ্যাক্টিভ এজেন্সিস অফ এডুকেশন। এবার দ্বিতীয় পর্যায়ে আসবো প্যাসিভ এজেন্সিস অফ এডুকেশন, যেটা নিষ্ক্রিয় সংস্থা। এবারে কিন্তু একটু ধ্যান দিয়ে শোনো,
নিষ্ক্রিয় সংস্থাকে আবার দুটি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি ডাইরেক্ট এজেন্সিস অফ এডুকেশন, আর দ্বিতীয়টা হচ্ছে ইনডাইরেক্ট এজেন্সিস অফ এডুকেশন। ডাইরেক্টটা কি প্রত্যক্ষভাবে যে সংস্থাগুলি, আর ইনডাইরেক্টটা কি পরোক্ষভাবে যে সংস্থাগুলো। তাহলে প্রত্যক্ষ যে সংস্থাগুলো সেইগুলো আমরা কোন কোন সংস্থাগুলো পড়ে একটু জেনে নাও। আমি প্রথমেই বলবো প্রত্যক্ষভাবে সংস্থা হচ্ছে আগে স্টেট, রাষ্ট্র। তারপরে আমি কি বলবো, লাইব্রেরি, মিউজিয়াম, তারপরে আর্ট গ্যালারিজ। কিন্তু এর মধ্যেও আবার যে ধর্মীয় সংস্থা, যে রিলিজিয়াস ইনস্টিটিউশন আর শিক্ষালয়গুলো চলে আসে, এটা কিন্তু লক্ষ্য রাখবে এই সমস্ত সংস্থা। আর যেটা পরোক্ষভাবে যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে, পরোক্ষগুলো কি কি, যেমন আমি প্রথমেই বলবো কি পরিবার, যেটা হোম বা ফ্যামিলি। তারপরে কি বলবো, তোমরা তো জানো কি, যেমন সিনেমা, রেডিও, টেলিভিশন, নিউজ পেপার, এই সমস্ত সংস্থাগুলি তোমার প্যাসিভ এজেন্সিস অফ এডুকেশনের মধ্যে পড়ে। প্যাসিভ বলতে কি তোমার ইনডাইরেক্ট এজেন্সিস অফ এডুকেশনের মধ্যে পড়ে। তো এইগুলো মধ্যে আমি, তোমরা বলে থাকো কি স্যার রাষ্ট্রের দায়িত্বগুলো কি কি, মানে রাষ্ট্রের ভূমিকাগুলো কি কি, এরকম তোমরা বলো। একটু শোনো, সবগুলো তো বিস্তারিতভাবে আলোচনা করা এই মুহূর্তে সম্ভব হবে না, তাহলে যতটুকু পাচ্ছি তোমরা একটু মন দিয়ে শোনো। রাষ্ট্র ভূমিকা হচ্ছে, যদি আমি দায়িত্ব যদি বলি, কি প্রথম দায়িত্ব আমরা বলবো কি শিক্ষার লক্ষ্য নির্ধারণ। শিক্ষার লক্ষ্য নির্ধারণ একটু যদি বলে দিই, কি রাষ্ট্র শিক্ষার খুবই প্রভাবশালী সংস্থা। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জাতীয় শিক্ষানীতি রচনা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই শিক্ষার মূল কাঠামো নির্মাণ, নীতি নির্ধারণ এবং সামগ্রিক পরিচালনা সম্পূর্ণভাবে রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তবে নিজের ইচ্ছা মতো কোনো শিক্ষক বা কোনো প্রতিষ্ঠান সমগ্র শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করতে পারে না। আমরা যদি কমিশনের দিকগুলিকে যদি তাকিয়ে দেখি, কি দেখব, কি স্বাধীনতার পর ভারত সরকার কি কি কমিশন গঠন করেছে, যেমন বলতে প্রথম যেটা বলবো রাধাকৃষ্ণন কমিশন। তারপরে বলবো রাধাকৃষ্ণন কমিশনকে কি বলা হয়, বিশ্ববিদ্যালয় কমিশন। আর তারপরে দ্বিতীয় যে কমিশনটা হচ্ছে কি মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশনটা কি মাধ্যমিক শিক্ষা কমিশন। আর তৃতীয় যেটা বলবো কোঠারি কমিশন। এগুলো সালগুলো তোমরা তো জানোই, আমি বলবো না, তোমরা একটু দেখে নিবে। হ্যাঁ, ইত্যাদি যে এরা প্রভৃতি নিয়োগ করে থাকে। এই সব কমিশনের সুপারিশ অনুযায়ী জীবনমুখী শিক্ষা পরিকল্পনা রচনার প্রচেষ্টা শুরু করা হয়। এবার রাষ্ট্রের তাহলে দায়িত্বগুলো কি কি, আমি প্রথমেই একটু আগে বললাম কি শিক্ষার লক্ষ্য নির্ধারণ 1 নম্বর দায়িত্ব। শিক্ষার লক্ষ্য নির্ধারণ তোমরা জানোই, এটা মনে হয় আলোচনা হয়েছিল। তারপরে কি পাঠ্যক্রম নির্ধারণ। পাঠ্যক্রম নির্ধারণ এখানে একটু কথা না বললেই নয়। পাঠ্যক্রম নির্ধারণে একটা কথা মনে রাখবে, অনেকে এই জায়গাটা কনফিউশন থাকে যে পাঠ্যক্রম মানে কারিকুলাম আর সিলেবাস কারা তৈরি করেন।
তাই আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। এখানে তিনটে কেন্দ্রীয় সংস্থার নাম মনে রাখো। একটা হচ্ছে কি এনসিইআরটি, ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এস্টাবলিশ কত 1 সেপ্টেম্বর 1961। এর দায়িত্বটা কি জানো? দায়িত্বটা হচ্ছে কি বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম নির্ধারণ করবে। বিদ্যালয় স্তরে, আবার বলছি বিদ্যালয় স্তরে। আর ইউজিসি পাঠ্যক্রম নির্ধারণ করে উচ্চশিক্ষা স্তরে। এনসিটি, এই ইউজিসির ফুল ফর্ম তোমরা তো জানো, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, কত সালে? 1956 সালে। কি এখানে কি করে? এখানে পাঠ্যক্রম নির্ধারণ করেন উচ্চশিক্ষায়। তারপরে এনসিটি, এনসিটি কত? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন কত সালে? 1993 সালে। তোমরা এইগুলো পড়ে এসছো কে এনসিএফ 2005, এনসিএফটি 2009। এটা যদি বিস্তারিত পড়ে থাকো তাহলে আমার মনে হয় ফার্স্ট সেমে পড়েছো এইগুলো, তাহলে তোমরা তাড়াতাড়ি ক্যাপচার করতে পারবে। এনসিটি হচ্ছে শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের কারিকুলাম তৈরি করে। কারিকুলাম বলতে পাঠ্যক্রম নির্ধারণ করে। তাহলে দেখো এখানে স্টেটের দুটো কিন্তু আমি তোমাদের দায়িত্ব বলেই দিলাম। একটা কি? শিক্ষার লক্ষ্য নির্ধারণ, পাঠ্যক্রম নির্ধারণ। আর একটা হচ্ছে তৃতীয় নম্বর যেটা বলবো, বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিকল্পনা। বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও পরিকল্পনা কি? যেমন আমি বলি, যেমন অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। তোমরা পড়োনি, তোমরা প্রাথমিকে আমরা পড়ে এসেছি অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, এটা কিন্তু দায়িত্ব রাষ্ট্রের। সেকেন্ড যেটা চলে আসবো সেটা হচ্ছে কি? নার্সারি। তারপরে কি আসবো? কিন্ডার গার্ডেন। তারপরে কি? মাধ্যমিক। তারপরে কি? উচ্চ মাধ্যমিক ইত্যাদি। এগুলো রাষ্ট্রের দায়িত্ব কিন্তু করার। তৃতীয়টা হবে শিক্ষা সমসুযোগ। শিক্ষা সমসুযোগ তোমরা পড়ে এসছো, এটা একটু আলোচনা করছি না। জাতীয় সংহতি, এটা একটা পয়েন্ট। তারপর হচ্ছে শিক্ষা গবেষণা, এটা একটু তোমরা জেনে নাও। শিক্ষা গবেষণা হচ্ছে, এখানেও দুটো জিনিস মনে রাখবে। কি কি? একটা হচ্ছে এনসিইআরটি, শিক্ষা গবেষণা রিসার্চ, ঠিক আছে, রিসার্চ এডুকেশন যেটা। এনসিইআরটি আর এসসিইআরটি, এই দুটোর ভূমিকা কোথায়? কেন্দ্রীয় স্তরে, কেন্দ্রীয় স্তরের ভূমিকাটা হচ্ছে এনসিইআরটির, আর রাজ্য স্তরের ভূমিকাটা হচ্ছে এসসিইআরটি। এরা কি করে? এরা কেন্দ্রীয় স্তরে যে সমস্ত শিক্ষালয়গুলো আছে তারাকে সহায়তা করে, আর রাজ্য স্তরের যে শিক্ষালয়গুলো আছে এসসিইআরটি তারা সহায়তা করে। এসসিইআরটি তোমরা তো জানো, এটা কি স্টেট হবে শুধু? হ্যাঁ, স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, সম্ভবত 1988। এর দায়িত্ব কিন্তু। এটা কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো মনে রাখো, শিক্ষা গবেষণা। তৃতীয় নম্বর চলে আসি, যেটা পয়েন্টটা হচ্ছে শিক্ষালয় পরিদর্শন ও নিয়ন্ত্রণ। আবার বলছি, শিক্ষালয় পরিদর্শন ও নিয়ন্ত্রণ কোন সংস্থা কেন্দ্রীয়? এটাও তোমরা জানো, তবু বলি কয়েকটা সংস্থা। এইগুলো ওপর দিক থেকে যদি আমি টেনে বলি তোমাদের, কি কি? প্রথমে আমি যেটা বলবো কি, ইউজিসি, ন্যাক। ন্যাক সম্বন্ধে বেশি বলতে হবে না, আমাদের কলেজে ন্যাক। কারণটা হচ্ছে বালুরঘাট বিএড কলেজের ন্যাক 3 বার পেয়েছে। এবার 3 বারই কিন্তু বি গ্রেড, কিন্তু এবার ভাগ্যক্রমে 0 পয়েন্ট কত সামথিংস এর জন্য B+ পাইনি। হ্যাঁ, এটা নিয়ে চর্চা হয়েছে তোমাদের, আমি বেশি বলতে যাব না। আর কি আছে? AICTE, এনসিইআরটি, এনসিটিই। এরা কি করে? মানে শিক্ষালয় যে পরিদর্শন ও নিয়ন্ত্রণ কি করবে এরা? সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের যে মান, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি করে? মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করে। প্রতিষ্ঠানে গিয়ে
তার ফলে কী হয়, তার ফলে এরা একটা অ্যাসেসমেন্ট করে, ন্যাকের অ্যাসেসমেন্ট, আমাদের যদি ন্যাকের ফুল ফর্ম তোমরা জানো কি বলো, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, 1994 সাল, ঠিক? হ্যাঁ, এরা এই সমস্ত যে কী বললাম, ইউজিসি কত 1956, কিন্তু ইউজিসি, এনসিআরটি, এনসিটি, ন্যাক, তারপরে এখানে বলা হচ্ছে কি এআইসিটিইর ফুল ফর্মটা একটু ভালো করে জেনে নাও, কি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, 1945 সাল নভেম্বর। অলরেডি তোমরা পড়ে এসছো, কোথায়, ফার্স্ট সেমই পড়েছ। হ্যাঁ, এইগুলো দায়িত্ব। আর কি দায়িত্ব আছে, এরা কিন্তু অ্যাসেসমেন্ট করে, কয়েকটা কথা বলি, এরা পাঠ্যক্রম প্রণয়ন করে, তারপরে পুস্তক নির্বাচন করে, অর্থ সাহায্য করে, শিক্ষকদের বেতন কাঠামো ঠিক করে, আর শিক্ষকতার গুণাবলী, চাকুরির শর্ত, এগুলো কিন্তু এদের দায়িত্ব। আর পরের পয়েন্টে যদি আসি, কি গণমাধ্যম, সেটা হচ্ছে গণমাধ্যম পরিচালনা, যেটা মাস মিডিয়ার কথা বলা হচ্ছে। এই যে এতগুলো যেটা আমি তোমাদের সামনে এখন বললাম, শুধু একটাই হলো এতক্ষণ ধরে, একটা কি হলো বলো তো, সেটা হচ্ছে ফর্মাল এজেন্সিস অফ এডুকেশন। ঠিক আছে, তো এইটুকু তোমরা আগে রপ্ত করো, তারপরে আমি বাকি যে দুটো আছে, বাকি দুটো কি থাকলো, ইনফর্মাল এজেন্সিস অফ এডুকেশন, নন ফর্মাল এজেন্সিস অফ এডুকেশন, এই দুটো আছে। তাহলে এখন যাই, ঠিক আছে, থ্যাংক ইউ।